সবকিছু সযত্নে গুছিয়ে রাখতে এলো পারফিউম মাস্টার ব্যাচ সমৃদ্ধ নান্দনিক ডিজাইনের রয়্যাল আলমিরা। রয়্যাল আলমিরা, ঘরের ভিতর আরেক ঘর। সর্বোচ্চ শনাক্তের দিনে আক্রান্ত ছাড়ালো 20,000। প্রকৃত রোগী অনেক বেশি, ধারণা বিজ্ঞানীদের। কাল থেকে শুরু পরীক্ষামূলক প্লাজমা থেরাপি, সফল হলে আনুষ্ঠানিক প্রয়োগ। গাড়ি নিয়ে বাড়িতে শপিং এর জন্য এই আড়ঙে আসছিলাম জামা কেনার জন্য। আমার প্রয়োজন কি, এমনি আসলাম একটু ঘোরাঘুরি। স্বাস্থ্যবিধি না মেনেই কেনাকাটার ধুম, ঈদ ঘিরে ঢাকা ছাড়ছেন অনেকে। চিরনিদ্রায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, রাষ্ট্রীয় মর্যাদায় আজিমপুর কবরস্থানে দাফন। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছে আমি ওয়াফিক রহমান এবং আমি শান্তা শারলিন। আরফেল গ্যাস স্টোভ, পরিবারের একজন, চিরদিনের বন্ধন। শুরুতে এসএমসি জার্ম কিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাস আপডেট। দেশে করোনা শনাক্তের 69তম দিনে মোট আক্রান্ত ছাড়ারও 20,000। এই সংখ্যা দাঁড়িয়েছে 20,065 জনে। 24 ঘন্টায় নতুন শনাক্ত 1,202 জন, মৃত্যু হয়েছে 15 জনের। এর মধ্যে পুরুষ 7 জন আর মহিলা 8 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 298 জনে, সুস্থ হয়েছেন 279 জন। মোট সুস্থ হলেন 3,882 জন। ঢাকা বিভাগে এই ভাইরাসে আক্রান্তের হার 79.54%, তবে আক্রান্তের হার বেড়েছে চট্টগ্রাম বিভাগে, সেখানে আক্রান্তের হার 8.47%। নমুনা পরীক্ষা হয়েছে সর্বাধিক এ পর্যন্ত 8,582টি গত 24 ঘন্টায়। এখান থেকে আমাদের শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,202 জন। এটাও গত 24 ঘন্টার মধ্যে সর্বাধিক। গত 24 ঘন্টায় আমাদের মৃত্যু হয়েছে 15 জনের এবং এ পর্যন্ত 298 জন। 15 জনের মধ্যে পুরুষ 7 জন এবং মহিলা 8 জন। তাদের বয়স ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি যে 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 8 জন, 31 থেকে 40 বছরের 1 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। বাংলাদেশে কোভিড-19 সংক্রমণ কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে নাকি পার হয়ে গেছে, এটি বলার মতো প্রয়োজনীয় তথ্য এখনো হাতে নেই। সংক্রমণের চূড়ান্ত অবস্থা বুঝতে যত টেস্ট প্রয়োজন সেটি যেমন হচ্ছে না, তেমনি রয়েছে উপসর্গহীন করোনা রোগীও। সব মিলে অণুজীব বিজ্ঞানীদের ধারণা, সরকার ঘোষিত রোগীর সংখ্যার চেয়ে প্রকৃত রোগীর সংখ্যা অনেক বেশি। সারোয়ার সুমনের রিপোর্ট দেখুন। সবাই চাইছেন কোভিড-19 নিয়ে আশা জাগানিয়া খবর। সেটি ভ্যাকসিন ও ওষুধ নিয়ে যেমন, তেমনি আক্রান্তের সংখ্যা কমছে কিনা তা নিয়েও। কিন্তু দেশে আপাতত করোনা ভাইরাস নিয়ে কোনো সুসংবাদ দিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর কিংবা বিশেষজ্ঞরাও। বরং সংক্রমণের ঝুঁকি আর ভয়কে সঙ্গী করেই শিথিল হচ্ছে বিধিনিষেধ। প্রত্যেকটা মানুষই আপনার আতঙ্কে আছে, আর আতঙ্কে না থাকলে তো ওই যে আমাদের মতো মানুষ মাস্ক গ্লাভস পরে বের হতো না। আমাদের কাজ টোটাল বন্ধ, এই জন্য সংসারের রুজি রোজগারের জন্য বের হতে না। তাছাড়া খুব ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। ইউরোপের দেশগুলো ও মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-19 প্রথম রোগী শনাক্তের 55 থেকে 60 দিনের মধ্যে সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ফের নামতে শুরু করেছে। বাংলাদেশে প্রথম সংক্রমণের 2 মাস পেরিয়ে গেছে। তবে কি চূড়ান্ত দশা পার করে ফেলেছে বাংলাদেশ? কার্ভ ডাউন হওয়ার এখন পর্যন্ত কোনো রকম চিহ্ন আমরা দেখছি না, বরং কার্ভ আস্তে আস্তে বাড়ছে সেটি দেখা যাচ্ছে।
অর্থাৎ কার্ভটি এখনো গ্রোথ ফেজে আছে। এটি আসলে পিক কিনা সেটি বলার মতো পর্যাপ্ত ডেটা এখনো আসেনি। হয়তো আমাদের পিক এখন 1000, কিন্তু আমরা যদি দেখি আমাদের শুরুতে কিন্তু অনেক কম টেস্ট করেছি এবং এই রিজনে যে প্যাটার্ন অ্যাসিম্পটোমেটিক কেস হওয়ার চান্সই বেশি, তো সেই তুলনায় অফিসিয়াল ফিগারের চেয়ে অনেক বেশি হবে, তবে এটা টেস্ট করে দেখতে হবে। সরকারিভাবে 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা দেওয়া হলেও এই অনুযায়ী বিজ্ঞানী মনে করেন প্রতিবেশী দেশগুলোর মতোই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতেই এখানে নীরবে সংক্রমণ ছড়িয়েছে করোনা। 12 তারিখে চায়নাতে আসলে প্রথম ইনফেকশন হয়েছে রিপোর্ট 17 নভেম্বর, কিন্তু অফিসিয়ালি তারা বা লাইমলাইট আছে ওয়ার্ল্ডে হলো জানুয়ারির প্রথম দিকে। তো এর মধ্যে তো মানুষ জানতো না, তার মানে অনেক হাজার হাজার লোক আসা যাওয়া হয়েছে। আমার যে পার্সোনাল যারা পরিচিত আছে ডাক্তার বলছে যে তাদের মানে এই লাইফে এত রুগী দেখা নাই যে সর্দি কাশির রুগী বেশি ছিল। তো যেটা করোনা সিমটমের সাথে মিলে, তো সেই হিসেবে ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু হতে পারে, কারণ ইন্ডিয়াতে প্রথম কেস কিন্তু জানুয়ারি 30 তারিখে ধরা পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন রোগটিকে বুঝতে, অর্থনীতিকে সচল করতে প্রচুর তথ্য ও গবেষণা প্রয়োজন। তথ্য যত দুর্বল হবে সামনের দিনের স্ট্র্যাটেজিও তত অবৈজ্ঞানিক ও দুর্বল হবে বলে মত বিজ্ঞানী ও গবেষকদের। সারওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। সঠিক কোয়ালিটি কিনুন, জেনে শুনে বুঝে নিন। মানসম্মত ও সঠিক উপাদানের সংমিশ্রণে তৈরি ঈগল মশার কয়েল, জনস্বার্থে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি। ঢাকা মেডিকেলে এই কার্যক্রম শুরু হবে কাল থেকে। অন্তত 45 জন রোগীর উপর দেখা হবে কার্যকারিতা। সফল হলে চলবে আনুষ্ঠানিক প্রয়োগ। শামিমা সুলতানার রিপোর্ট। মানুষের রক্ত থেকে সাদা কণিকা, লাল কণিকা ও প্লাটিলেট সরিয়ে নিলে যে তরল হলুদাভ অংশ অবশিষ্ট থাকে তাই প্লাজমা। এতে খনিজ, মিনারেল, প্রোটিনের সাথে থাকে অ্যান্টিবডি। করোনা ভাইরাস ঠেকাতে এই প্লাজমা দিয়েই আক্রান্তদের চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে বিশ্বের অনেক দেশে। অর্থাৎ যারা ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন তাদের প্লাজমা অসুস্থদের শরীরে প্রয়োগ করা হলে তৈরি হবে রোগ প্রতিরোধী ক্ষমতা। এ নিয়ে দেশে গত এপ্রিলে একটি কমিটি গঠন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে প্রায় 1 মাস পরে মিলে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন। শনিবার থেকে প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু হবে ঢাকা মেডিকেল কলেজে। আমরা কালেক্ট করে আমরা রেখে দিব আমাদের যে মানে -23 বা 70 ডিগ্রি যে ফ্রিজ গুলো আছে সেখানে রেখে দিলে যেমন আছে অমনি থাকবে। এইটাই পরে যখন আমরা বিভিন্ন রোগী পাবো সেই রোগীর উপরে আমরা প্রয়োগ করব। সংগ্রহের আগে ডোনারের শরীরে অন্য কোনো ক্ষতিকর ভাইরাস বা রোগের উপস্থিতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। সম্পূর্ণ সুস্থ হলেই তিনি প্লাজমা দান করতে পারবেন। তবে এই পদ্ধতিতে রক্তদাতা ও গ্রহীতার জন্য কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলেও আশ্বস্ত করেছেন চিকিৎসকরা। 45 জন রোগীকে আমরা দেওয়ার প্ল্যান করেছি এই স্টাডিতে, এবং 45 জন রোগীকে আমরা প্লাজমা না দিয়ে পরীক্ষা করব। প্লাজমা সংগ্রহ করার জন্য যে কিট দরকার সেটার দাম হলো 12,000 টাকা। তো এই আর্থিক সহায়তা দরকার সরকারের। প্রয়োজনীয় কিট কেনা হচ্ছে স্পেন থেকে। পুরো প্রক্রিয়ার খরচ অনেক হলেও তা যোগাবে সরকার। সরকারি সাহায্যে আমাদের সরকারি হাসপাতালগুলো চলে। তাদের প্লাজমা থেরাপি যদি দেখা যায় যে মানুষের ক্ষেত্রে প্রয়োগের পরে ক্লিনিক্যালি ফলপ্রসূ প্রমাণ হয় তাহলে সরকার যে কোনো ধরনের সাহায্য করবে। পরীক্ষামূলকভাবে 45 জনকে এই থেরাপির আওতায় এনে সফল হলে অন্যান্য রোগীদেরও এই পদ্ধতিতে চিকিৎসা দেয়া হবে। তাই যারা সুস্থ হয়েছেন তাদেরকে সাহায্যের হাত বাড়াতে হবে অন্যদের সুস্থ করতে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। বিধিনিষেধ শিথিলে ঢাকায় বেড়েছে যানবাহনের চাপ। তবে রাজধানীতে ঢোকার চেয়ে ছাড়ার মানুষের সংখ্যা বেশি। গণপরিবহন না থাকায় বিভিন্ন উপায়ে বাড়ির পথ ধরেছেন অনেকে। এদিকে স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন এলাকায় ঈদের কেনাকাটার ধুম পড়েছে। গত কদিনের চেয়ে রাজধানীতে দিনের শুরুটা ছিল বেশ ঢিলেঢালা। শুক্রবার হওয়ায় সড়কে যান চলাচল ছিল কিছুটা কম।
যারাই বা বের হয়েছেন তাদের আনাগোনা ছিল মূলত বাজার ও বিপণী বিতানগুলোতে। মিরপুরতে খালি যাত্রী পাই না, জায়গায় জায়গায় দাঁড়াই। আমরা চাকরি করি তো একটু গাড়ি নিয়ে বাড়িতে শপিং এর জন্য এই আড়ঙে আসছিলাম জামা কেনার জন্য। তবে রাজধানীতে ঢোকা ও বের হওয়ার পথে ছিল যানবাহনের ভিড়। প্রবেশের চেয়ে ঢাকা ছাড়ার সংখ্যা ছিল বেশি। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে বাইক, প্রাইভেট কার, মাইক্রোবাস এমনকি ট্রাকে করেও ঢাকা ছেড়েছেন মানুষ। হ্যাঁ, প্রাইভেট কারে গিয়ে আমি বানিয়াজুরি নামবো, বানিয়াজুরি নামে ওখান থেকে অটো আছে, অটো রিক্সায় আমি একবার আমাদের গ্রামে যাব। সাভার, নবীনগর, ধামরাই সব জায়গায় যাই আমরা, প্রাইভেট চেঞ্জে নিয়ে চলে যাই এখান থেকে। আরিসা ঘাট পর্যন্ত যাচ্ছে, ওখান থেকে অন্যরা ফেরি পার হয়ে আপনি পাবনা যাচ্ছে, নাটোর যাচ্ছে, এই দিকে যাচ্ছে। মানিকগঞ্জ যাইবো তো তাই 300 আমার নিয়ে যাও এই লয়ে যাও। বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল থাকলেও তা ছিল বেশ ঢিলেঢালা। হয় তারা ডাক্তারের কাছে যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে, আর না হয় ব্যাংকে যাচ্ছে, গার্মেন্টসে যাচ্ছে। এই ধরনের জরুরি প্রয়োজন দেখায়, যার জন্য আমরা তাদেরকে আটকাতে পারি না। এদিনে বেশ সরগরম ছিল রাজধানীর ঈদের বাজার। অভিজাত এলাকার শপিং মলগুলোতে কিছুটা স্বাস্থ্যবিধি মানা হলেও নিউ মার্কেট এলাকার দোকানগুলোতে ছিল ভিন্ন চিত্র। আমার প্রয়োজন কি, এমনি আসলাম একটু। আমরা চেষ্টা করতেছি দাগের মধ্যে রাখা, ক্রেতারা অনেকে মানছে, অনেকে মানছে না। রবিবার পর্যন্ত আমরা দেখবো আর কি, সানডের মধ্যে যদি ঠিক না হয় তাহলে মনে করি একটু বন্ধ করে দেবো, কারণ অনেক এক্সপেন্সেস। দোকান মালিকরা বলছেন সামাজিক দূরত্ব মানায় ক্রেতাদের সতর্ক হওয়া প্রয়োজন। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে রাজধানীর আজিমপুর কবরস্থানে। করোনা আক্রান্ত থাকায় বাতিল করা হয় শ্রদ্ধা জানানোর অন্যান্য সব আয়োজন। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলছেন বিশিষ্টজনরা। সকাল 10টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ডক্টর আনিসুজ্জামানের মরদেহ আনা হয় রাজধানীর আজিমপুর কবরস্থানে। সেখানে স্বাস্থ্যবিধি মোতাবেক একটি বিশেষ টিম তার দাফনের প্রক্রিয়া শুরু করে। করোনা আক্রান্ত থাকায় বাতিল করা হয় শ্রদ্ধা জানানোর সব আয়োজন। তবে রাষ্ট্রীয় শ্রদ্ধায় গার্ড অব অনার দেওয়া হয় জাতীয় এই অধ্যাপককে। বৃহস্পতিবার বিকালে বাঙালির বাতিঘর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান পাড়ি জমান পরপারে। করোনা আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশিষ্ট এই শিক্ষাবিদ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকেই। আর ডক্টর আনিসুজ্জামানের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলছেন বিশিষ্টজনেরা। তিনি তার শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, তার রচনা এবং সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে তিনি এগুলোকে করে গেছেন। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার জ্ঞান, দর্শন, প্রজ্ঞা, চিন্তা, তার সমস্ত মানবিক বোধ সবটুকু নিয়ে তিনি আমাদের মাঝে থাকবেন। বেশ কিছুদিন ধরে হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতা সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। গত 27 এপ্রিল রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 9 মে নেওয়া হয় জাতীয় সম্মিলিত সামরিক হাসপাতালে। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। অবশেষে নিলামে বিক্রি হলো মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরি ব্যাট। ক্রেতা শহীদ আফ্রিদি ফাউন্ডেশন। দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হবার রেকর্ড গড়েছিলেন কিপার ব্যাটসম্যান সেই 2013 সালে। আফ্রিদি ফাউন্ডেশনকে ব্যাট নিজেদের করে নিতে খরচ হয়েছে $20,000, প্রায় 17 লাখ টাকা। নিলামে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে। মুশফিকুর রহিমের দ্বিশতক আর মোহাম্মদ আশরাফুলের 190 রানের ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ড্র করে বাংলাদেশ। এর আগে ফেক বিডিং এর জন্য কয়েক দফা বন্ধ থাকে নিলাম কার্যক্রম। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 08007777777 নম্বরে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবার আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংসদ ভবনের বাসভবনে একথা বলেন তিনি। যারা মৃত্যুবরণ করছে ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনায় মৃত, প্রকৃতপক্ষে মৃত্যুর পর যাদের পরীক্ষা করা হচ্ছে পজিটিভ নেগেটিভ দুটোই আসছে। জাতি ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তির সৃষ্টি অপতৎপরতা লিপ্ত হয়েছে। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ব্রাজিলে আক্রান্ত 2 লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে আরও 1800 মানুষের মৃত্যুর পর দেশটিতে প্রাণহানি 85,000। বোস্টনে প্লাজমা থেরাপি শুরু হয়েছে। চলতি বছরই ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ার সরকারি নথির চেয়েও প্রাণহানি 70 গুণ বেশি এমন দাবি নিউ ইয়র্ক টাইমসের। বিশ্বজুড়ে প্রাণহানি 3 লাখ ছাড়িয়েছে, আক্রান্ত 44 লাখ। ব্রাজিলে অ্যামাজনের খুব কাছের শহর মানাউস। প্রায় 10,000 কোভিড-19 রোগী শনাক্ত শহরটিতে করোনা ছড়িয়েছে অ্যামাজনের আদিবাসীদের মাঝেও। মরদেহর শেষকৃত্যের জন্য শহর থেকে দুর্গম বনে ছুটছেন ফিউনারাল হোমের কর্মীরা। লাতিন আমেরিকার আরেক দেশ চিলির হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। মেক্সিকোতেও বেড়ে চলছে সংক্রমণ। 35 দিন পর যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স থেকে ছাড়া পেয়েছেন এই নারী। সুস্থ হওয়াদের রক্ত সংগ্রহের পর আক্রান্তদের প্লাজমা থেরাপি শুরু করেছে যুক্তরাষ্ট্রের বোস্টনের হাসপাতাল। অবশ্য শিশুদের সংক্রমণ নিয়ে চিকিৎসকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র সিডিসি। আমি আশাবাদী চলতি বছরের মধ্যেই ভ্যাকসিন হাতে পাবো আমরা। শুধু বিশ্ব স্বাস্থ্যই নয়, বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা খুবই বাজে। তারা চীনকে উন্নয়নশীল দেশ মনে করে এবং এজন্য বেইজিং প্রচুর সুবিধা পায়, তবে যুক্তরাষ্ট্র সুবিধা বঞ্চিত। আক্রান্তের হার ঊর্ধ্বমুখী রাশিয়ায়। ফিনান্সিয়াল টাইমস ও নিউ ইয়র্ক টাইমসের দাবি, রাশিয়ায় সরকারি নথির চেয়ে প্রাণহানি 70 গুণ বেশি। চীনের জিলিন প্রদেশের শুলেন শহরে সংক্রমণ বেড়েই চলছে। নতুন সংক্রমণের সংখ্যায় উহানে গেল 1 সপ্তাহে এরই মধ্যে 30 লাখকে টেস্ট করা হয়েছে। ভারতে সংক্রমণ বেড়ে চলায় 8 কোটি অভিবাসী শ্রমিককে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। করোনায় আগামী 2 বছর বিশ্বে 40 লাখ কিশোরী বাল্যবিয়ের শিকার হবে এমন সংখ্যা দ্য গ্লোবাল চ্যারিটি ওয়ার্ল্ড ভিশনের। To realize that we are living in a planet full of viruses. আমাদের বুঝতে হবে পুরো বিশ্বই এখন ভাইরাসের প্রাদুর্ভাব। কেউ জানে না এখন কি করণীয়। এটা সেলিব্রেশনের সময় নয়, বরং ভবিষ্যতে বড় দুর্যোগে মোকাবেলার প্রস্তুতির সময়। Viruses from the corona group. 2 মাসের লকডাউনের পর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে রেস্টুরেন্ট, ক্যাফে ও বার খুলে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে করতালি দিয়ে স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী বরিস জনসন। শাকিল মাহমুদ, চ্যানেল 24। দেশের স্বাস্থ্য খাতের নাজুক পরিস্থিতির পরও প্রত্যাশিত প্রতিফলন নেই বাজেট বরাদ্দে। আসছে অর্থ বছরে মাত্র 8% বাড়িয়ে সেখানে দেওয়া হচ্ছে 28,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বরাদ্দের এমন প্রবণতাই প্রমাণ করে সরকার এই খাতের উন্নয়নে কতখানি উদাসীন। ইকবাল আহসানের রিপোর্ট। দেশের স্বাস্থ্য খাতের নাজুক অবস্থা দীর্ঘদিন ধরেই। এখনো মানসম্মত চিকিৎসা সেবার বাইরে রয়ে গেছে প্রান্তিক জনগোষ্ঠী। গুণগত মানের প্রশ্নে ঘাটতি রয়ে গেছে শহরাঞ্চলেও, যা স্পষ্ট হয়ে ওঠে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর। বৈশ্বিক এই সংকট সামাল দিতে সরকারকে এগুতে হচ্ছে একরকম জোড়াতালির ব্যবস্থাপনায়। অল্প সময়ের ব্যবধানে নেওয়া হয় একাধিক প্রকল্প, নিয়োগ দেওয়া হয় কয়েক হাজার চিকিৎসক, নার্স সহ অন্যান্য জনবল। নতুন পুরনোদের বেতন ভাতা সহ আসছে বাজেটে এই খাতে, তাই অনুন্নয়ন ব্যয় ধরা হচ্ছে 15,400 কোটি টাকা। একই সাথে উন্নয়ন কর্মকাণ্ডে খরচ হবে 12,500 কোটি। সব মিলিয়ে আসছে 2020-21 অর্থ বছরে স্বাস্থ্য খাতে মোট খরচের পরিকল্পনা 27,850 কোটি। চলতি বছর যা ছিল 26,000 কোটি, অর্থাৎ বরাদ্দ বাড়ছে 8% কম। কোভিড-19 নামক একটা যে মহামারী হয়ে যাচ্ছে, তার তেমন কোনো প্রতিফলন এই বাজেট বিবেচনায় হয়নি। অনেকটা যেন উট পাখি সিনড্রোম, বালির ভিতর মাথা গুজে কাজ করে যাওয়া। আমরা
কোভিড-19কে আর একটি দুর্যোগের মতো বিবেচনা করলে ভুলই করব। স্বাস্থ্য খাতের প্রাতিষ্ঠানিক দিকগুলো শক্তিশালী করা, সরবরাহ স্বাস্থ্য খাতের স্বাস্থ্য বিষয়ক যেসব সরবরাহ জরুরি সেসব প্রকল্প অবশ্যই প্রাধান্য পাবে। এখনো দেশের স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ জিডিপির 1%-এর নিচে, অথচ উন্নয়নশীল দেশগুলোতে এটি নেওয়া দরকার 3 থেকে 4%। দীর্ঘ সময় ধরে এই খাতে তুলনামূলক বরাদ্দ তো বাড়ছেই না, বরং কমে যাচ্ছে বৃদ্ধির হার। যেমন 2017-18 অর্থ বছরে বরাদ্দ বাড়ে 18%, 2018-19 তা নেমে যায় 13%, আর চলতি অর্থ বছরেও বৃদ্ধির হার ছিল মাত্র 10%। অথচ বেশি গতিতে বেড়েছে বাজেটের আয়তন, এডিপি বরাদ্দ এবং বেতন ভাতার মতো অনুন্নয়ন খাতে ব্যয়। বরাদ্দ শুধু নয়, স্বাস্থ্য খাতের একটা বিশেষ করে মন্ত্রণালয়ের একটা সার্বিক প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যন্ত জরুরি। এবং যেটা ব্যয় করছে সেখানেও কিন্তু যে পরিমাণ আউটপুট বা আউটকাম তৈরি হওয়ার কথা কিন্তু সেটা কিন্তু তৈরি হচ্ছে না। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে বাজেট ব্যয়ের ক্ষেত্রে যে পারফরমেন্স ইন্ডিকেটর ধরা হয়েছে এটাকে কিন্তু আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। বরাদ্দ কমার পাশাপাশি বাস্তবায়নের দিকেও মনোযোগের অভাব ছিল স্বাস্থ্য খাতে, যা পরিষ্কার গেল 3 বছরের পরিসংখ্যানে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, রাত 10টার খবর। আপনারা দেখছেন চ্যানেল 24। প্রধানমন্ত্রী সই জালিয়াতির মামলায় গ্রেফতার ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম মুমিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মামলায় গেল 6 মে রাতে ভোলা থেকে গ্রেফতার হন তরিকুল। এরপর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। মামলায় তরিকুল ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের 2 জন অফিস সহকারীকে আসামি করা হয়েছে। করোনা পরিস্থিতিতে A2I এর নতুন প্রজেক্ট এক দেশ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার অনলাইন প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর ফলে যে কেউ অনলাইনে দাতা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে পারবেন। যে এক দেশ হচ্ছে একটা সেতু, এই সেতুটা আসলে যেই সেতু বন্ধনটা রচনা করছে দাতা এবং দাতা গ্রহীতার মাঝে। আমরা সারা বাংলাদেশে আসলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখতে চাই, যেন বাংলাদেশের 17 কোটি মানুষেরই এই গভর্নমেন্ট এবং প্রাইভেট অর্গানাইজেশনগুলো ফাইন্যান্সিয়াল যেই অ্যাক্সেস সেটা যেন থাকে। ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানিতে নতুন মাত্রা যোগ করেছে রেলপথ। 9 মে থেকে দর্শনা রুট দিয়ে এই কার্যক্রম শুরু হয়ে এখন প্রতিদিনই আসছে পণ্য। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। নাহিদ হোসেনের রিপোর্ট দেখুন। ভারতে 23 মার্চ লকডাউন ঘোষণার পরই বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি। এভাবে দীর্ঘদিন বন্ধ থাকলে আমদানি নির্ভর পণ্যের বাজারে সংকট তৈরি হবে এমন শঙ্কায় রেলপথে পণ্য পরিবহনের জন্য সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ও ভারত সরকার। 9 মে গেদে দর্শনা রুটে আমদানি হয় 1045 টন পেঁয়াজ। এখন প্রতিদিনই আসছে পণ্য। ঈদের আগে আসবে আদা রসুনের চালানো। বাজার ঠিক রাখতে পণ্য আনা নেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান ব্যবসায়ীরা। স্বাস্থ্য সতর্কতামূলক ব্যবস্থা নেয় বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। আমাদের সিএন্ড রিপ্রেজেন্টেটিভ যত স্টাফ এবং মালিক আছে, কাস্টমস কর্তৃপক্ষ, রেল, ব্যাংক, সবাই ইতিমধ্যেই আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করছে। দর্শনা স্থল বন্দরে কাস্টমস শুল্ক বন্দর এবং কাস্টমস সবসময় প্রস্তুত আছে পরীক্ষণ এবং মাল অ্যাসেসমেন্ট করার জন্য। তবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের টানাটানিতে বিপাকে আছে রাজস্বের বিবেচনায় দেশের সবচেয়ে বড় বন্দর বেনাপোল। 30 এপ্রিল 15টি ট্রাকের চালান এলেও এরপর পশ্চিমবঙ্গের বনগাঁওয়ের স্থানীয় প্রভাবশালীদের আন্দোলনে তা বন্ধ হয়ে যায়। 10 মে রেলেও একটি চালান এলে পরে তাও বন্ধ আছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন সরকার কেন্দ্রের এত অকৃত্রিম সহযোগিতাকে ইগনোর করে তারা মিছিল করে যে বেনাপোল থেকে যশোর নাকি ব্যাপক করোনা আক্রান্ত হয়েছে। এটা একটা ভুয়া কথা এবং বহু লোক এতে মারা গেছে। তখন আমরা তাদেরকে জানাই যে না, এই ধরনের মিথ্যা তথ্য আপনারা দেবেন না। সড়ক পথের চেয়ে বেনাপোলে রেলে পণ্য পরিবহনে খরচ ও সময় দুইই বাঁচবে। এই বিবেচনায় বেনাপোলে পণ্য লোড আনলোডে অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে। রেল লাইনের 2 পাড়ে, এক পাশে 90 ফিট রাস্তা আছে, আরেক পাশে 60 ফিট রাস্তা আছে। 2টা রাস্তাকে আমরা কিন্তু কিছু মাটি ভরাট করলে কানেক্টিভিটি দিতে পারি এবং প্রচুর রেল কার্গো আমরা এখানে নামাতে পারি। রেলের মাধ্যমে আসার কারণ ট্রাক ভাড়া কমে যাবে এবং আমাদের ব্যয় কমে যাবে, আমদানিকারকদের ব্যয় কমে যাবে। কম্পারেটিভলি আমরা কম দামে পণ্যটা আমাদের মার্কেটে পৌঁছে দিতে পারবো।
এমনকি সড়ক পথে পণ্য আনা নেওয়া চালু হলেও স্বাস্থ্য সতর্কতামূলক প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান তিনি। গড়ে এক একটা রেল কার্গোতে আমরা দেখেছি প্রায় 4টা ট্রাকের মতো মাল ধরে। এখন যদি 100 রেল কম্পার্টমেন্ট মানে কার্গো রেল যদি আসে, সেটা হ্যান্ডেল করার মতো সক্ষমতা বন্দরেরও আছে, বেনাপুর কাস্টমার্সের আছে। আমরা আমাদের স্টাফদেরকে কাজ করার জন্য ট্রেনিং দিয়েছি, তাদেরকে নিয়ে মিটিং করেছি, এবং যারা গ্রাউন্ডে কাজ করে তাদেরকে জন্য পিপি, হ্যান্ড গ্লোভস এবং মাস্ক এগুলো জোগাড় রেখেছি। পণ্য পরিবহনে বাধার বিষয়ে জানিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে দেশটির কেন্দ্রীয় সরকার চিঠি দিলেও তার সুরাহা হয়নি। নাহিদ হোসেন, চ্যানেল 24। সময় হলো আরেকটি বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আরেকবার আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেল 24। রাজধানী হাতিরঝিলে পশ্চিম উলন কল্যাণ সমিতির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় প্রায় 150 প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল, লবণ ছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছিল। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন সমিতির কর্মীরা। তারা জানান, এলাকাবাসীর অর্থ সহায়তায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের এসব সহায়তা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতির মুখে পড়া শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব অফ ফরিদপুর। সকালে মুসলিম মিশন, গট্টি মিয়া পাড়া জামে মসজিদ, আফতাবউদ্দিন এতিমখানা মাদ্রাসা, গজারিয়া হুজাইফা এতিমখানা সহ 16টি প্রতিষ্ঠানে 4.5 লাখ টাকা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ফরিদপুরের প্রেসিডেন্ট AKM শামসুল আলম, সেক্রেটারি লায়ন মোহসিন শরীফ। এদিকে শহরের কমলাপুর রেল স্টেশনে বসবাসরত নদী ভাঙন ও করোনায় কর্মহীন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ডিক্রিচর বন্ধু ফোরাম 2001। এবার জিপিএইচ ইস্পাত হাল না ছাড়ার গল্প। করোনা মহামারীতে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি নিরলসভাবে কাজ করছেন আনসার ও ভিডিপি সদস্যরা। বাহিনীর প্রধান জানান, যে কোনো দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে আছেন তারা। করোনা প্রতিরোধে দায়িত্ব পালনের সময় এখন পর্যন্ত প্রায় 200 আনসার সদস্য আক্রান্ত হয়েছেন। সানজিদা সুমির রিপোর্ট। করোনা মোকাবেলায় দেশ জুড়ে নিয়োজিত 21,000-এরও বেশি আনসার ও ভিডিপি সদস্য, যারা শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন সম্মুখ যোদ্ধা হিসেবে। করোনা পরিস্থিতির শুরুতে বিমানবন্দরে প্রবাসীদের আগমন, কোয়ারেন্টাইনে থাকা সদস্যদের বাড়িতে লাল পতাকা চিহ্নিতকরণ, গ্রামে গ্রামে মাইকিং, লিফলেট বিতরণ সহ সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাহিনীর সদস্যরা। রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সাথেও সেবা দিচ্ছেন বাহিনীর 2400 জন। নিরাপত্তা রক্ষার পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন হাসপাতালে দেখভাল করছেন শৃঙ্খলার বিষয়টি। সমস্ত করোনা রোগীদেরকে সকাল 8 ঘটিকার সময় টোকেন দিয়ে দেই, 8:30টার মধ্যে তাদেরকে টিকিট দিয়ে আমরা তাদেরকে ডাক্তারদের কাছে মোতায়েন করি। আমরা আনসার বাহিনী এখানে এলো আমাদেরকে রাখছে, এই জন্যই এলো মনে করেন তাদেরকে সেবা দেওয়ার জন্য। এলাকা লকডাউন নিশ্চিত করে আনসার ভিডিপি সদস্যরা কাজ করেছে। উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণে কর্মকর্তা এবং সদস্যরা কাজ করেছে। ব্যাংক, হাসপাতালে নিরাপত্তা সেবা দিয়ে যাচ্ছে। জীবনের ঝুঁকিটা বড় কথা না, বড় কথা হলো যে আমরা যদি এটা সুন্দর করে কাজ করে এই দুর্যোগ থেকে দেশকে, জাতিকে, জনগণকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের আশা করি আমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। বাহিনীর প্রধান জানান, দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় তৃণমূল পর্যায় থেকেই নিষ্ঠার সাথে কাজ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বর্তমান পরিস্থিতিতে তাদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। প্রতিটা গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে আমাদের লোক যে নিয়ে করেছিলাম, যখন কেউ মারা যায় তাদেরকে যদি জানাজার বা দাফন কাফনে অসুবিধা হয়, আমাদের এই টিমটা মাঠে গিয়ে তাদের এই জানাজার ব্যবস্থা করে। তারা এমন একটা পর্যায়ে কাজ করে, তারা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ ডাক্তারের কাছে পৌঁছা পর্যন্ত কাজ তাদের দায়িত্ব তাদের। ইভেন তাদের রোগী যদি কেউ অসুস্থ হয়, মৃত মারা যায়, তাকে আবার অ্যাম্বুলেন্সে উঠে দেওয়ার কাজ, এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তারা পালন করে, এই মানবিক কাজগুলো। তিনি জানান, করোনার জন্য বিশেষায়িত হাসপাতালগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন আনসার সদস্যরা। কর্মীটোলা, তারপর হলো যে কুয়েত মৈত্রী, ঢাকা মেডিকেল কলেজ, এ ধরনের যে সমস্ত হসপিটাল আছে সবগুলো হাসপাতালে আমাদের লোক কাজ করছিল। দায়িত্ব পালনের সময় এখন পর্যন্ত প্রায় 200 আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সানজিদা সুমি, চ্যানেল 24, ঢাকা।
হাল ছিল না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। এই ছিল চ্যানেল 24 এর রাত 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।